নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন আবির গুণের লেখা একটা নর্থ বেঙ্গল ঘেঁষা অলৌকিক গল্প, আলিপুরদুয়ারের সেই মন্দির। আমরা সাধারণত অন্ধকারে ভূতের ভয় পাই, কিন্তু মাঝে মধ্যে সেই অন্ধকার আরও ভয়ঙ্কর কিছু লুকিয়ে রাখে, আরও ভয়ঙ্কর কিছু সত্য গোপন করে রাখে। আজকের গল্পটার মধ্যে রয়েছে খানিক ইতিহাস, রয়েছে সেই ঐতিহ্যকে ধরে রাখার একটা ব্যর্থ প্রচেষ্টা, রয়েছে একটু সিভিক সেন্সের কথা। মানে আমরা সাধারণ মানুষেরা যা করি, এই নিয়ে রিসেন্টলি কিছু অনেক পোস্ট টোস্ট হয়েছে, যেরকম হয় আর কি। গুটখা ফেলা, সব জায়গায় জায়গায় গিয়ে নিজেদের নাম খোদাই করে রাখা, রাস্তাঘাটে গার্বেজ ফেলা, ট্রেনে গার্বেজ ফেলা, এই জিনিসগুলোর এগেনস্টেও মনে হয় এই গল্পটা হয়তো ডিরেক্টলি বলে না, বাট আন্ডারলাইং একটা মেসেজ দেয় সবাইকে। আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত। আমরা যখন রাস্তাঘাটে হাঁটাচলা করি, আমরাই সাধারণত আমরা ছোটোবেলা থেকে জানি না কেন হয়তো শিখেছি বা পড়েছি, কিন্তু সেইটা আর নিজেদের মধ্যে ক্যারি করিনি, যার ফলে সেই শিক্ষার কোনো মানেই দাঁড়ায় না যে এটা আমাদের দেশেরই রাস্তাঘাট, সেগুলো পরিষ্কার রাখা আমাদেরই দায়িত্ব, কিন্তু আমরা সেগুলো করি না। আমি রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট হ্যারিসন রোডের যারা শ্রোতা, তারা যেন এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করে। তারা যেন অ্যাটলিস্ট রাস্তাঘাটে বেরোনোর সময় অ্যাটলিস্ট একটা প্লাস্টিক ক্যারি করে, যার মধ্যে সব জিনিস ভরে নিয়ে বাড়িতে এসে ডাম্প করো, বা কোথাও ডাস্টবিন পেলে ফেলে দাও। এরকমভাবে আমি দেখেছি এই জিনিসটা অনেকেই করেন না, অনেকেই, বেশিরভাগ লোকেই করেন না। আমরা যতই অ্যাডমিট করি যে আমরা করি না, কিন্তু জেনারেলি দেখি সবাই এটা করে। রিসেন্টলি বন্দে ভারত যেটা লঞ্চ হলো, স্লিপার, ফার্স্ট বন্দে ভারত স্লিপারটা যেটা লঞ্চ হলো, সেইটাতেও করেছে। এবং সেটা শুধু বলা যায় না যে যে যাদের মধ্যে শিক্ষার অভাব তারা করেছে, এটা কিন্তু করেছে যারা যথেষ্ট স্বাচ্ছল্যভাবে জীবনযাপন করেন এবং যথেষ্ট ভালোভাবে আর কি, মানে যথেষ্ট সম্ভ্রান্ত, তারাই কিন্তু এই কাজগুলো করেছেন। ওভারঅল এই নিয়ে কিন্তু কোনো একটা ইকোনমিক ক্লাস বা একটা ক্লাসকে দোষ দেওয়া যায় না, এই দোষটা সবার। আর এটা এই বন্দে ভারতের ঘটনাটাতে পুরো একদম পরিষ্কারভাবে বোঝা গেছে। যাই হোক, আমি আর বেশি বকবক করব না। যা যা শেখার, যা বোঝার, সেটা আপনারাই গল্পটা পড়ে, সেটা আপনারাই গল্পটা শুনে বুঝবেন। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে আমি আর প্রত্যয়। তাহলে দেরি না করে শুরু করছি আবির গুণের লেখা আলিপুর দুয়ারের সেই মন্দির। কিছু গল্প আছে যা আপনি শুধু শোনেন না, তা আপনার ভেতরে এক গভীর অনুভূতি তৈরি করে, আপনার সত্তার অংশ হয়ে যায়। আমাদের চারপাশে এই দিনের ব্যস্ততার নিচে কত গল্প যে নীরবে শ্বাস নেয়, আমরা তাদের পাশ কাটিয়ে চলে যাই, তাদের অস্তিত্ব অনুভব করতে পারি না। তারা যেন শুকনো পাতার মতো পায়ের নিচে চাপা পড়ে থাকে, তাদের মর্মধ্বনি আমাদের কানে পৌঁছয় না। কিন্তু রাত যখন নামে, শহর যখন তার সমস্ত কৃত্রিম আলো আর যান্ত্রিক কোলাহলকে একপাশে সরিয়ে রেখে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে, তখন সেই সব গল্পেরা যেন জেগে ওঠে। জমাট বাঁধা অন্ধকার আর নিস্তব্ধতার সুযোগে তারা জীবন্ত হয়ে ওঠে। তাদের দীর্ঘশ্বাস রাতের বাতাসে মিশে যায়। আজ রাতের আলিপুরদুয়ারের গল্প বলি। ক্যালেন্ডারের পাতায়
আজ 22শে সেপ্টেম্বর 2025। আমার নিজের শহর, আমার বেড়ে ওঠার প্রতিটা ধুলোকণার সাক্ষী। তবু মধ্যরাতে এর রূপটা কেমন যেন অচেনা, রহস্যময় লাগে। ডুয়ার্সের এই অঞ্চলে রাত নামে বড় তাড়াতাড়ি। জঙ্গল আর চা বাগানের ভেতর দিয়ে যখন চাঁদ ওঠে, তখন আলো আঁধারির খেলাটা এতটাই প্রকট হয় যে পরিচিত রাস্তাকেও অচেনা কোনো জগতের প্রবেশ পথ বলে ভুল হয়। আমি সেদিন ফিরছিলাম জলদাপাড়ার দিক থেকে। একটা ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। জাতীয় সড়ক ধরে গাড়ি চালানোর সময় মনটা এমনিতেই শান্ত হয়ে আসে। গাড়ির হেডলাইটের জোরালো আলোয় শুধু সামনের পিচ ঢালা রাস্তাটাই উজ্জ্বল, কিন্তু তার বাইরের জগৎটা যেন আদিম অন্ধকারে ডুবে আছে। শাল আর সেগুনের দীর্ঘ গাছগুলো রাস্তার দুপাশে নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে। হেডলাইটের আলোয় তাদের ছায়াগুলো মুহূর্তের জন্য দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে আবার অন্ধকারে মিলিয়ে যায়। মনে হয় যেন কোনো গোপন জগতের পর্দা সরিয়ে আমি এগিয়ে চলেছি। চারপাশের এই অসীম নিস্তব্ধতার মধ্যে শুধু গাড়ির ইঞ্জিনের একটানা শব্দ, যা এই বিশাল শূন্যতার মধ্যে আমার অস্তিত্বকে জানান দেয়। গাড়ি বক্সা মোড় ছাড়িয়ে শহরের দিকে এগোচ্ছে। রাত প্রায় 1টা বাজে। এই সময় রাস্তায় গাড়ি চলাচল প্রায় নেই বললেই চলে। মাঝে মাঝে দু একটা ট্রাক হেডলাইট জ্বালিয়ে দানবের মতো গর্জন করতে করতে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপর আবার সেই আগের নিস্তব্ধতা। হঠাৎ করেই শহরের ঠিক বাইরে বহু বছর ধরে পরিত্যক্ত সেই প্রাচীন মন্দিরটার কাছে এসে আমার গাড়িটা অদ্ভুত আচরণ করতে শুরু করলো। প্রথমে গাড়ির রেডিওটা বন্ধ হয়ে গেল। তারপর ড্যাশবোর্ডের আলোটা কয়েকবার জ্বলে নিভে উঠল এবং সবশেষে ইঞ্জিনের শব্দটা ঘর ঘর করতে করতে একেবারে থেমে গেল। বহু চেষ্টা করেও গাড়িটাকে আর চালু করা গেল না। দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল। সেই ডাক রাতের নিস্তব্ধতাকে চিরে দিয়ে এক গা ছমছমে শূন্যতায় মিলিয়ে গেল। আমি গাড়ির ভেতরে বসে বাইরে তাকালাম। হেডলাইটটা তখনও চলছিল, আর সেই আলোয় দেখলাম আমি ঠিক সেই মন্দিরটার সামনে এসে আটকেছি, যেটাকে নিয়ে ছোটবেলা থেকে কত গল্প শুনেছি। পাথুরে দেবীর মন্দির, এলাকার লোকেরা এই নামেই ডাকে। মন্দিরের মূল দরজাটি আংশিক খোলা, তবে হেডলাইটের আলোয় ভেতরে কোনো প্রতিষ্ঠিত সিংহাসন বা বড় দেবী মূর্তির চোখে পড়ল না। মনে হলো এই মন্দিরটি কোনো বিশেষ মূর্তির জন্য নয়, বরং পুরনো পাথরের কাঠামোটাই যেন এখানকার দেবী। কেউ বলে মন্দিরের পাথরগুলো নাকি জীবন্ত, আবার কেউ বলে অমাবস্যার রাতে এখান থেকে কান্নার শব্দ ভেসে আসে। ঠিক করলাম গাড়ি থেকে নেমে একটু দেখব। তখনই আমার চোখে পড়ল ব্যাপারটা। মন্দিরের সীমানার ভেতরে প্রাচীন বটগাছটার নিচে একটা দামি আধুনিক বড় গাড়ি দাঁড়িয়ে আছে, যার শহুরে ঝলমলে চেহারার সাথে এই জীর্ণ প্রাচীন পরিবেশটা একেবারেই বেমানান। গাড়িটির ভেতর আলোটা জ্বলছে, আর সেই আলোয় গাড়ির ভেতরে রাখা
ল্যাপটপ আর ক্যামেরার সরঞ্জাম চোখে পড়ছে। এত রাতে এই নির্জন, প্রায় ভুতুড়ে বলে পরিচিত জায়গা এমন একটি গাড়ি। আমার বিরক্তি আর গাড়ির জন্য চিন্তা ছাপিয়ে কৌতূহলটা বেড়ে গেল। কে এই লোক? কোনো বিপদে পড়েছে? আমি কয়েক মুহূর্ত অপেক্ষা করতেই দেখলাম গাড়ির ভেতর থেকে এক ভদ্রলোক বেরিয়ে এলেন। লম্বা ছিপছিপে চেহারা, পরনে দামি জ্যাকেট আর জিন্স। তার চোখে মুখে একরাশ ক্লান্তি, কিন্তু তার থেকেও বেশি যা ছিল তা হলো এক অদ্ভুত শূন্যতা আর গভীর মনোযোগ। তিনি মন্দিরের দিকে এগিয়ে গেলেন। হাতে ধরা শক্তিশালী টর্চের আলো ফেলে পাথরের দেওয়ালের ওপর কি যেন খুঁজছেন। তার কাঁধে ঝোলানো দামি ক্যামেরার লেন্স রাতের অন্ধকারেও চিকচিক করে উঠছে। আমি খুব সাবধানে নিজের গাড়ি থেকে নামলাম। রাতের ঠান্ডা বাতাসে আমার শরীরটা কেঁপে উঠল। শুকনো পাতার উপর পা পড়তেই মচমচ শব্দ হলো। তাতেই ভদ্রলোক চমকে উঠলেন। তিনি প্রায় লাফিয়ে উঠে আমার দিকে তার টর্চটা ফেললেন। তীব্র আলোয় আমার চোখ ধাঁধিয়ে গেল। কে আপনি? এত রাতে ওখানে কি করছেন? তার গলার স্বরে বিরক্তির সাথে একটা চাপা সতর্কতা মেশানো। আলোটা চোখ থেকে সরতেই আমি হাত তুলে বললাম, আরে ভয় পাবেন না, আমার গাড়িটা হঠাৎ করে এখানে বন্ধ হয়ে গেল। আমি আমার বিকল গাড়িটার দিকে আঙুল দেখালাম, ভাবলাম যদি কোনো সাহায্য। তিনি কয়েক মুহূর্ত আমার আপাত মস্তক দেখলেন, হয়তো বোঝার চেষ্টা করছিলেন আমি সত্যিই কোনো বিপদে পড়া পথিক নাকি অন্য কিছু। আমার সাধারণ পোশাক আর অসহায় মুখ দেখে তার সতর্কতা কিছুটা কমলো বলে মনে হলো। এখানে আশেপাশে কিছুই পাবেন না। তিনি শান্ত কিন্তু কিছুটা রুক্ষ স্বরে বললেন। আমি ভাবলাম, কেমন লোক রে বাবা, কোথায় বিপদে পড়েছি এমনভাবে বলার কি দরকার ছিল? কিন্তু তারপর তিনি বললেন, অন্তত 10 কিলোমিটার আগে কোনো লোকালয় বা মিস্ত্রি নেই। আপনাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার উত্তরে সাহায্যের কোনো আশ্বাস ছিল না। এই নির্জন ভুতুড়ে জায়গায় সারা রাত একা কাটানোর চিন্তাটা খুব একটা সুখকর ছিল না। আমি তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি এত রাতে এখানে কি করছেন? যদি কিছু মনে না করেন, শুনেছি এই জায়গাটা খুব একটা ভালো নয়। আমার প্রশ্নে তিনি হাসলেন। সে এক অদ্ভুত বিষণ্ণ হাসি। ভালো খারাপ তো আপেক্ষিক। তিনি মন্দিরের দিকে তাকিয়েই বললেন, আমি একটা শব্দের উৎস খুঁজতে এসেছিলাম। আমি অবাক হলাম। শব্দ? এই নিস্তব্ধতার মধ্যে কিসের শব্দ? তিনি আমার দিকে না তাকিয়েই তার হেডফোনটা আমার দিকে এগিয়ে দিলেন। শুনবেন? আমি একটু ইতস্তত করে হেডফোনটা কানে লাগালাম। প্রথমে লক্ষ লক্ষ ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া কিছুই শুনতে পেলাম না। ডুয়ার্সের রাতের এটাই নির্জন সুর। তারপর কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা ভেঙে আমি আসল শব্দটা শুনলাম। একটা অতি সূক্ষ্ম কিন্তু স্পষ্ট শব্দ। মনে হচ্ছে দুটো ভারী পাথর কেউ একসাথে ঘষছে, কিন্তু তার মধ্যে কোনো যান্ত্রিক কর্কশতা নেই। আছে এক অদ্ভুত ছান্দিক বিষণ্ণতা।
এটা কোনো পশুর ডাক নয়, কোনো যন্ত্রের শব্দও নয়। শব্দটা কান্নার মতো করুণ, আবার দীর্ঘশ্বাসের মতো ভারী। আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। এটা কোনো স্বাভাবিক শব্দ হতেই পারে না। আমি প্রায় লাফিয়ে উঠে হেডফোনটা খুলে ওনাকে ফিরিয়ে দিলাম। আমার মুখে তখন অবিশ্বাসের ছাপ স্পষ্ট। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কি এটা? এই অদ্ভুত শব্দ কোত্থেকে আসছে? গত 3 রাত ধরে আমি ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজছি। ইন্টারনেটে এই মন্দিরকে নিয়ে অনেক লেখালেখি পড়েছিলাম। এখানকার কথিত অভিশাপ, পাথরের কান্না সব। আমি এসেছিলাম এই গুজবটাকে সবার সামনে ফাঁস করতে। একজন ব্লগার হিসেবে এটাই আমার কাজ। নমস্কার, আমি অয়ন। লোকটা আমার দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে করমর্দন করে বলতে শুরু করলো। তার কণ্ঠস্বরে আগের সেই রুক্ষতা আর নেই, বরং এক ধরনের ক্লান্তি আর বিস্ময় মিশে আছে। আমার চ্যানেলের মূল মন্ত্র হলো এক্সপোজ দ্য আনএক্সপ্লেইনড, অর্থাৎ ব্যাখ্যাতীত রহস্যের পেছনের আসল সত্যিটা তুলে ধরা। আমি বিশ্বাস করতাম পৃথিবীতে অব্যাখ্যাত বলে কিছু নেই, আছে শুধু অনাবিষ্কৃত বিজ্ঞান। এই বিশ্বাস আর আমার সোনি আলফা 7S3 ক্যামেরার উপর ভরসা করেই আমি আলিপুরদুয়ারের এই গ্রামে এসেছিলাম। আমার পরিকল্পনা খুব সোজা ছিল। দুরাত থাকবো, কিন্তু অদ্ভুত শব্দ বা আলোর খেলা রেকর্ড করব। তারপর আমার এডিটিং টেবিলে বসে সেটার একটা যৌক্তিক ব্যাখ্যা দিয়ে মিথ বাস্টেড ভিডিও বানাবো। ভাইরাল হবে, স্পন্সরস আসবে, জীবন চলতে থাকবে। গ্রামে পৌঁছেই প্রথম কাজই ছিল স্থানীয়দের সাথে কথা বলা। মন্দিরের থেকে ওই 1 কিলোমিটার মতো দূরের চায়ের দোকানটা ছিল তথ্যের ভাণ্ডার। আমি ক্যামেরা চালু করে দোকানে ঢুকতেই সবাই কেমন যেন চুপ করে গেল। এখানকার মানুষ বাইরের লোককে, বিশেষ করে ক্যামেরা হাতে দেখলে, একটু গুটিয়ে যায়। আমি হাসি মুখে জিজ্ঞাসা করলাম, কাকু, এই মন্দিরটা নিয়ে অনেক কথা শুনেছি, রাতে নাকি এখান থেকে আওয়াজ আসে? আমার প্রশ্ন শুনে চায়ের দোকানের মালিক আমার দিকে না তাকিয়েই চায়ের কাপ ধুতে লাগলেন। একজন বয়স্ক লোক, যার সাদা চুল আর মুখের বলিরেখা বলে দিচ্ছিল তিনি অনেক বর্ষা দেখেছেন, আমার দিকে স্থির চোখে তাকালেন। ওটা সাধারণ মন্দির নয় বাবা, ওখানে পাথরের দেবী থাকেন। তার গায়ে যারা আঁচড় কাটে তাদের কপালে দুঃখ আছে। রাত হলে দেবী কাঁদেন, সেই কান্না যে শোনে তার রাতের ঘুম উড়ে যায়। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি মনে মনে হাসলাম। পাথুরে দেবীর কান্না আমার ব্লগের টাইটেল পেয়ে গিয়েছিলাম। আমি লোকটার একটা ক্লোজ আপ শট নিতে গেলাম, কিন্তু তিনি বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিলেন। বললেন, এসব ছবি তুলে তোমার শহরের বাবুদের ভয় দেখিয়ে পয়সা কামাবে, কিন্তু যে দেবীর অপমান হচ্ছে তার কি হবে? হ্যাঁ, তার কথায় আমি সেদিন পাত্তা দিইনি। সেখানেই প্রথমবার আমি রঘুদাকে দেখি। চায়ের দোকানে কাজ সেরে আমি যখন বাইক গাড়ি নিয়ে আবার মন্দিরের দিকে ফিরছিলাম, তখন মন্দিরের কাছে সেই পুরনো বট গাছটার নিচে চুপচাপ বসেছিলেন।
তার দৃষ্টি ছিল মন্দিরের দিকে। তার চোখের দিকে তাকালে মনে হয় না তিনি এই জগতে আছেন। পরনে ময়লা জামা কাপড়, চুল উস্কো খুস্কো। আমি তার দিকে ক্যামেরা ঘোরাতেই তিনি উঠে ধীর পায়ে অন্যদিকে চলে গেলেন। সেদিন আমি তাকে একজন সাধারণ পাগল বা ভবঘুরে ভেবেছিলাম। বুঝিনি এই মানুষটাই ছিল আমার রহস্যের চাবিকাঠি। বিকেলে আমি প্রথমবার মন্দিরের ভেতরে ঢুকি। দিনের আলোতেও জায়গাটার মধ্যে একটা ভারী বিষণ্ণ আবহাওয়া আছে। হাজার বছরের পুরনো স্থাপত্য, পাথরের গায়ে অসাধারণ কারুকার্য, কিন্তু ভেতরে কোনো মূল মূর্তি না দেখে মন্দিরের চারপাশে এই জীর্ণ কাঠামোটিকে যেন আরো বেশি রহস্যময় মনে হচ্ছিল। আমি প্রত্নতাত্ত্বিক নই, কিন্তু ওই শৈল্পিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। কিন্তু সেই মুগ্ধতা বেশিক্ষণ টেকেনি। দেয়ালের দিকে তাকাতেই মেজাজটা খারাপ হয়ে গেল। ভালোবাসার চিহ্ন, নাম, ফোন নাম্বার, রাজনৈতিক স্লোগান, কিছুই বাদ নেই। মনে হচ্ছিল যেন একদল অসভ্য লোক এসে ইতিহাসের ক্যানভাসে কালি ছিটিয়ে দিয়ে গেছে। আমি আমার ব্লগের জন্য বলতে শুরু করলাম, So guys, as you can see, the real horror here is not the cost, but the vandalism. আমাদের ঐতিহ্যকে আমরা নিজেরাই সম্মান করতে জানি না। আমি তখন কতটা নিচু ছিলাম তা ভাবলে এখন নিজের উপরই ঘৃণা হয়। সূর্য ডোবার সাথে সাথে আমি কাজে লেগে পড়ি। আমার সেটআপ ছিল নিখুঁত। মন্দিরের 3টি ভিন্ন কোণে 3টি নাইট ভিশন ক্যামেরা, একটা থার্মাল ইমেজিং ড্রোন যা রাতের অন্ধকারে যে কোনো উষ্ণ রক্তের প্রাণীকে চিহ্নিত করতে পারে, আর আমার ব্রহ্মাস্ত্র একটি শটগান মাইক্রোফোন, যা দিয়ে আমি বহুদূর থেকে আসা ফিসফিস শব্দ রেকর্ড করতে পারি। সব সেট করে আমি মন্দিরের থেকে কিছুটা দূরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা পুরনো ভাঙা বাসের কাঠামো, বড় পাথরের আড়ালের পেছনে আমার ফোল্ডিং চেয়ারে বসলাম। কানে হেডফোন, হাতে মোবাইল, লাইভ ফিড দেখছি আর ভাবছি কখন দিনের আলো ফুটবে আর আমি এই নাটক শেষ করে বাড়ি ফিরব। রাত প্রায় 12টা। চারদিক শান্ত। ডুয়ার্সের জঙ্গলের রাত মানে লক্ষ লক্ষ ঝিঝির ঐকতান। আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। তখনই শব্দটা আসে। প্রথমে একটা অতি ক্ষীণ গুঞ্জন, যেন বহু দূর থেকে কোনো ট্রান্সফরমার চলছে। আমি ভাবলাম আমার যন্ত্রপাতিতে কোনো সমস্যা হচ্ছে। আমি কেবল পরীক্ষা করলাম, রেকর্ডার রিস্টার্ট করলাম, কিন্তু শব্দটা গেল না, বরং ধীরে ধীরে তার রূপ বদলাতে শুরু করলো। গুঞ্জনটা একটা ঘর্ষণের শব্দে পরিণত হলো, একটা ভারী ছান্দিক ঘর্ষণ। আমার পেশাদার কান সজাগ হয়ে উঠল। অবশেষে কিছু একটা পাওয়া গেল।
কিন্তু আমার উত্তেজনা বেশিক্ষণ স্থায়ী হলো না। শব্দটা অদ্ভুত, এর কোনো উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি মাইক্রোফোনের ডিরেকশন পাল্টাচ্ছি, কিন্তু শব্দের তীব্রতা একই থাকছে। যেন সব দিক থেকে শব্দটা একসাথে আসছে। আমি ড্রোন ওড়ালাম। থার্মাল ক্যামেরায় মন্দিরের চারপাশে মাইলের পর মাইল শুধু কালো আর নীলচে ঠান্ডা রং, কোনো প্রাণের অস্তিত্ব নেই। ক্যামেরার লাইভ ফিডেও পিন ড্রপ সাইলেন্স। কিন্তু আমার হেডফোনে সেই করুণ যন্ত্রণাদায়ক শব্দটা বেজেই চলেছে। রাত যত বাড়ল, শব্দটা ততটাই আবেগপ্রবণ হতে শুরু করল। শুধু ঘর্ষণ না, এর মধ্যে মিশেছিল কান্না, অভিমান আর একরাশ কষ্ট। আমার মনে হচ্ছিল মন্দিরের প্রতিটি পাথর যেন একসাথে কাঁদছে। সেই রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি। আমার লক্ষ টাকার প্রযুক্তি আমাকে বোকা বানিয়ে দিয়েছিল। আমি প্রথমবার অনুভব করলাম আমি যা খুঁজছি তা হয়তো ক্যামেরার লেন্স বা মাইক্রোফোনের সীমার বাইরে। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন শরীরে আর কোনো শক্তি নেই। গাড়ির সিটেই আধশো অবস্থায় কোনো মতে রাতটা কাটিয়েছি। আমার যুক্তিবাদী মন তখনও রাতের ঘটনাটাকে মেনে নিতে পারছিল না। ওটা নিছকই কোনো প্রাকৃতিক শব্দের অনুরণ, নাকি আমার ক্লান্ত মস্তিষ্কের কল্পনা? উত্তরটা আমার জানা ছিল না, কিন্তু পেশাগত জেদ আমাকে উত্তরটা খুঁজে বের করতে বাধ্য করেছিল। গাড়ির ভেতরটা আমি আমার অস্থায়ী গবেষণাগার বানিয়ে ফেললাম। ল্যাপটপ খুলে আগের রাতে রেকর্ড করা অডিও ফাইলটা আমার সফটওয়্যারে চালু করলাম। আমি শুধু শব্দটা শুনছিলাম না, আমি তাকে দেখছিলাম। তার ওয়েভ, তার ফ্রিকোয়েন্সি, তার পিচ ভ্যারিয়েশন। ঘন্টার পর ঘন্টা ধরে বিশ্লেষণ করার পর আমি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলাম। সাধারণ প্রাকৃতিক শব্দের ওয়েভ ফর্ম হয় এলোমেলো, অনিয়মিত, কিন্তু এই শব্দের ওয়েভ ছিল মানুষের কান্নার মতো। তাতে স্পষ্ট আবেগের ওঠানামা ছিল। মনে হচ্ছিল যেন কেউ গভীর কষ্টের সাথে কাঁদছে, আর সেই কান্নার প্রতিটি কম্পন আমার যন্ত্রে ধরা পড়েছে। আমি এটাকে পৃথিবীর সমস্ত পরিচিত প্রাকৃতিক ও প্রাণীর শব্দের ডেটাবেসের সাথে মেলালাম। কোনোটার সাথেই মিলল না। আমার বিজ্ঞান বলছিল এটা অসম্ভব, কিন্তু আমার কানের কাছে হেডফোন আর চোখের সামনে ল্যাপটপের স্ক্রিন বলছিল এটাই সত্যি। দুপুরের দিকে আমি আবার সেই চায়ের দোকানে গেলাম। এবার আমার মধ্যে সেই ব্লগারের অহংকারটা ছিল না, ছিল একরাশ প্রশ্ন আর বিভ্রান্তি। আমি সোজা সেই বয়স্ক লোকটির কাছে গেলাম। তিনি আমাকে দেখে চিনতে পারলেন। তার চোখে মুখে একটা আমি আগেই বলেছিলাম ধরনের তাচ্ছিল্যের হাসি ছিল।
আমি তাকে আমার ফোনের রেকর্ডিংটা শোনালাম। তিনি কয়েক সেকেন্ড শুনেই আমার হাত থেকে ফোনটা সরিয়ে দিলেন। তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত, তাচ্ছিল্যের হাসিটা মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠেছে গভীর আতঙ্ক। বলেছিলাম না বাবা, ওটা দেবীর কান্না। ওসব নিয়ে ঘাঁটাঘাঁটি করো না, ফিরে যাও। কিন্তু এটা কি? এর পেছনে তো কোনো কারণ থাকবে। আমি মরিয়া হয়ে জিজ্ঞাসা করলাম। কারণ একটাই, তিনি নিচু গলায় বললেন, অভিশাপ। যারা ওই পাথরের গায়ে আঁচড় কাটে, দেবী তাদের ওপর রুষ্ট হন। আর তার কান্না যে শোনে, তার জীবনে অমঙ্গল নেমে আসে। ফিরে যাও বাবা, নিজের ভালো চাইলে এখনো বলছি ফিরে যাও। তার ভয়টা এতই খাঁটি ছিল যে আমার বুকের ভেতরটা দ্বিতীয়বারের জন্য কেঁপে উঠল। সেদিনও আমি রাধুদাকে দেখেছিলাম। তিনি মন্দিরের গায়ে হেলান দিয়ে বসেছিলেন। তার হাতে ছিল পাথরেরই একটা ভাঙা টুকরো। তিনি সেটা দিয়ে পরম মমতায় দেওয়ালের একটা খোদাই করা অংশের ধুলো পরিষ্কার করছিলেন, যেন কোনো অসুস্থ শিশুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তার এই কাজের মধ্যে কোনো পাগলামি ছিল না, ছিল এক গভীর ভালোবাসা আর মনোযোগ। আমি তার কাছে গিয়ে বসলাম। তিনি আমাকে দেখেও দেখলেন না, নিজের কাজেই মগ্ন রইলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কিছু জানেন এই শব্দটার ব্যাপারে? তিনি আমার দিকে না তাকিয়েই সেই পাথরের দিকে তাকিয়ে অদ্ভুত শান্ত গলায় বললেন, ওদের কষ্ট হলে ওরা কাঁদে, তুমি শুনলে কি করে? তার প্রশ্নে আমি চমকে গিয়েছিলাম। তিনি এমনভাবে কথাটা বললেন যেন পাথরের কান্নাটা খুব স্বাভাবিক একটা ঘটনা। আমি বললাম, আমি শুনতে এসেছি, জানতে এসেছি। রাধুদা আমার দিকে প্রথমবার তাকালেন। তার চোখে মুখে করুণার ছাপ। তিনি মৃদু হেসে বললেন, সব কিছু জানতে নেই, কিছু জিনিস কেবল অনুভব করতে হয়। এই বলে তিনি আবার নিজের কাজে মন দিলেন। তার ওই রহস্যময় কথা আমার বিভ্রান্তিকে আরও বাড়িয়ে দিল। দ্বিতীয় রাতে আমি যখন মন্দিরে গেলাম, তখন আমার ভেতরের আত্মবিশ্বাসটা পুরোপুরি ভেঙে গেছে। আজ আমি কোনো এক্সপ্লোরার নই, আমি একজন ভীতু জিজ্ঞাসু। আমার মনে হচ্ছিল আমি কোনো অজানা শক্তির ব্যক্তিগত স্থানে প্রবেশ করছি। আজ সেট আপ করতে গিয়ে আমার হাত কাঁপছিল। আমি আগের রাতের চেয়েও বেশি সতর্ক ছিলাম। আরও দুটো মাইক্রোফোন বেশি লাগিয়েছিলাম মন্দিরের বিভিন্ন কোণে। আজ শব্দটা শুরু হলো অনেক তাড়াতাড়ি, সূর্য ডোবার কিছুক্ষণ পর থেকেই। আর শুরু হওয়ার সাথে সাথেই একটা অদ্ভুত জিনিস ঘটল। মন্দিরের চারপাশের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলো। আমার গাড়িতে রাখা ডিজিটাল থার্মোমিটারে দেখলাম
বাইরের তাপমাত্রা মাত্র 10 মিনিটে 5 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। একটা অস্বাভাবিক ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো, যা আমার ক্যামেরার লেন্সে ধোঁয়ার মতো আস্তরণ তৈরি করে দিল। শুধু তাই নয়, আমার যন্ত্রপাতিগুলো পাগলের মতো আচরণ করতে শুরু করলো। ক্যামেরার ব্যাটারিগুলো, যা আমি ঘন্টাখানেক আগেই ফুল চার্জ দিয়েছিলাম, সেগুলো 50% চার্জ দেখাচ্ছে। আমার সাউন্ড রেকর্ডারের স্ক্রিনটা কাঁপছে, লাইভ ফিড মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে। আমার প্রযুক্তি, আমার অহংকার, আমার বর্ম, সব কিছু যেন আমার চোখের সামনে এক অদৃশ্য শক্তির আক্রমণে ভেঙে পড়ছে। আমি ভয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। হেডফোনটা তখনও আমার কানে। পাথরের কান্নার শব্দটা আগের থেকেও তীব্র, আরও যন্ত্রণাদায়ক। মনে হচ্ছে সেই কান্নাটা এবার সরাসরি আমাকে উদ্দেশ্য করে। এর মধ্যে শুধু কষ্ট নয়, একটা তীব্র রাগও মিশে আছে। আর ঠিক তখনই সেই কান্নার শব্দের ভেতর থেকে আমি একটা অন্য শব্দ শুনতে পেলাম, একটা ফিসফিসানি, বিকৃত ইলেকট্রনিক শব্দের মতো কণ্ঠস্বর, যা আমার দামি হেডফোনের সমস্ত প্রযুক্তিকে ভেদ করে সরাসরি আমার কানে এসে বাজল। আমার নিজের নাম। আমি চিৎকার করে হেডফোনটা মাথা থেকে খুলে ছুঁড়ে ফেললাম। আমার হৃৎপিণ্ড কয়েক মুহূর্তের জন্য থেমে যাওয়ার জোগাড়। এটা আমার মনের ভুল হতে পারে না। আমি স্পষ্ট শুনেছি, এই শক্তিটা আমাকে চেনে, সে আমার নাম জানে। এটা কোনো প্রাকৃতিক শক্তি নয়, এর মধ্যে বুদ্ধি আছে, চেতনা আছে। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। আমার কয়েক লাখ টাকার ক্যামেরা, মাইক্রোফোন, ড্রোন, সব কিছুর কথা আমি ভুলে গেলাম। শুধু আমার ছোট্ট ব্যাকপ্যাকটা কাঁধে নিয়ে আমি দৌড় লাগালাম। আমার জীবনের প্রথম সত্যিকারের ভয় আমাকে তাড়া করছিল। আমি দৌড়াচ্ছিলাম সেই মন্দির থেকে, সেই শব্দ থেকে, আমার নিজের নামের সেই ভয়ঙ্কর প্রতিধ্বনি থেকে দূরে, আরও দূরে। সেই রাতে আমি বুঝেছিলাম, কিছু জিনিস আছে যা ক্যামেরায় ধরা পড়ে না, শুধু আত্মার গভীরে অনুভব করা যায়। কতক্ষণ আমি গাড়িতে বসে কাঁপছিলাম আমার মনে নেই। আমার যুক্তিবাদী মন তখনও মরিয়া হয়ে আত্মরক্ষার চেষ্টা করছিল। বলছিল এটা হ্যালুসিনেশন অয়ন, কিন্তু আমার অন্তরাত্মা জানতো আমি যা শুনেছি তা শুধু শব্দ ছিল না, তার মধ্যে একটা বুদ্ধি ছিল, একটা উদ্দেশ্য ছিল। ওটা আমাকে ভয় দেখাতে চেয়েছিল এবং সফল হয়েছিল। আমি প্রায় ঠিক করে ফেলেছিলাম আমি ফিরে যাব। আমার কয়েক লাখ টাকা সরঞ্জাম ওই মন্দিরে পড়ে থাক, জীবন তার থেকে অনেক বেশি দামি। আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে দেব। টেকনিক্যাল সমস্যার জন্য প্রজেক্ট বাতিল করা হলো, কেউ কিচ্ছু জানবে না। কিন্তু পর মুহূর্তেই আমার রাগে শরীর জ্বলে উঠল। আমি হেরে যাব, পালিয়ে যাব, একটা আওয়াজের কাছে, একটা ফিসফিসানির কাছে। আমার এতদিনের তৈরি করা পরিচিতি, আমার অহংকার, আমার জেদ, সব কিছু আমাকে বাধা দিচ্ছিল।
না, আমি এভাবে পালাতে পারি না। আমাকে জানতেই হবে ওটা কি ছিল। ভোরের আলো যখন ফুটতে শুরু করলো, ডুয়ার্সের জঙ্গল যখন কুয়াশা আর নরম আলোয় স্নান করছিল, তখন আমার ভয়টা ধীরে ধীরে একটা ঠান্ডা কঠিন জেদে পরিণত হলো। আমি বুঝলাম, ভয় পেয়ে আমি কোনোদিনও উত্তরটা খুঁজে পাবো না। আমাকে ভয়টাকে ব্যবহার করতে হবে। আমি আর নির্ভীক অভিযাত্রী নই, কিন্তু আমি এখন অনেক বেশি সতর্ক। আমি আর মন্দিরের কাছে যাব না, কিন্তু আমি দেখব, দূর থেকে দেখব। আমার মাথায় তখন নতুন পরিকল্পনাটা আসে। আমার ব্যাগে সবসময় একটা ছোট্ট স্পাই ক্যামেরা থাকে, আকারে একটা বোতামের চেয়েও ছোট। ওটার ব্যাটারি 24 ঘন্টা চলে, আর ওটা থেকে মোবাইলে লাইভ ফিড দেখা যায়। আমি ঠিক করলাম এটাই আমার শেষ চেষ্টা হবে। আমি আর কোনো বড় ক্যামেরা, ড্রোন বা মাইক্রোফোন ব্যবহার করব না। আমি শুধু চুপচাপ দেখব। দুপুরের দিকে যখন দিনের আলো সবচেয়ে বেশি থাকে আর রাতের ভয়টা সবচেয়ে কম মনে হয়, তখন আমি আবার সেই মন্দিরের দিকে গাড়ি করে রওনা দিলাম। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধাক্কা মারছিল। দূর থেকে মন্দিরটা দেখতে পেলাম। দিনের আলোয় তাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। শান্ত, স্থির, 1000 বছরের পুরনো এক স্থাপত্য। ফেলে আসা যন্ত্রপাতিগুলো ঠিক সেইখানেই পড়ে আছে, কেউ ছোঁয়নি পর্যন্ত। আমি গাড়ি থেকে নেমে দ্রুত আমার জিনিসপত্র গাড়িতে তুলতে শুরু করলাম। আমার চোখ বারবার এদিক ওদিক ঘুরছিল, যেন কেউ আমাকে দেখছে। তখনই আমি রাধুদাকে দেখতে পাই। তিনি তার সেই নির্দিষ্ট জায়গায় বটগাছটার নিচে বসেছিলেন। তিনি আমার দিকেই তাকিয়েছিলেন। আজ তার চোখে কোনো শূন্যতা ছিল না, ছিল একরাশ প্রশ্ন আর গভীর করুণা। আমাদের চোখাচোখি হলো কয়েক মুহূর্তের জন্য। আমার কেন জানি না মনে হলো এই মানুষটা জানে গত রাতে আমার সাথে কি হয়েছে। তার ওই করুণা ভরা দৃষ্টি আমার জেদকে আরো বাড়িয়ে দিল। আমি ওর থেকে আড়াল করে আমার স্পাই ক্যামেরাটা বের করলাম। মন্দিরের গায়ে যে দেওয়ালে সবচেয়ে বেশি লেখালেখি করা, আমি সেই দেওয়ালের ঠিক উল্টো দিকে একটা পাথরের ফাটলের মধ্যে ক্যামেরাটা সাবধানে বসিয়ে দিলাম। আমার হাত কাঁপছিল। আমার মনে হচ্ছিল আমি কোনো পবিত্র জায়গায় অন্যায়ভাবে প্রবেশ করছি। ক্যামেরাটা লাগিয়ে আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না। গাড়িতে উঠে আমি আবার হাইওয়ের দিকে ফিরে এলাম।
আমি প্রায় 1 কিলোমিটার দূরে আগের রাতের জায়গা থেকে আরও বেশি দূরত্ব রেখে, যেখানে হাইওয়েটা একটু বেঁকে গেছে, সেই নিরাপদ দূরত্বেই গাড়িটা পার্ক করলাম। সূর্য ডুবছে, ডুয়ার্সের আকাশটা কমলা বেগুনি আর লাল রঙের রঙিন হয়ে উঠেছে, কিন্তু আমার কাছে সেই সৌন্দর্য উপভোগ করার মতো মানসিক অবস্থা ছিল না। আমার সমস্ত মনোযোগ ছিল আমার মোবাইলের স্ক্রিনে। আমি লাইভ ফিডটা চালু করলাম। স্ক্রিনে মন্দিরের ভেতরের সেই দেওয়ালটা দেখা যাচ্ছে। দিনের শেষ আলোয় পাথরের গায়ে কাটা নামগুলো গভীর ক্ষতের মতো দেখাচ্ছে। তারপর ধীরে ধীরে আলো কমে এলো। স্ক্রিনটা প্রায় অন্ধকার হয়ে গেল। শুধু নাইট ভিশন মোডের কারণে একটা আবছা সবুজ আভা দেখা যাচ্ছে। সময় কাটতে লাগলো। 1 ঘন্টা, 2 ঘন্টা। আমার চোখ স্ক্রিনে আটকে আছে। আমি কফি খাচ্ছি যাতে ঘুমিয়ে না পড়ি। আমার মন বারবার বলছিল, আজ কিছুই হবে না, ওটা বুঝে গেছে তুমি ওকে দেখছো। আমি প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম। রাত তখন প্রায় 1টা। আমি ক্লান্তিতে ঝিমিয়ে পড়েছি। তখনই ব্যাপারটা ঘটল। স্ক্রিনের গভীরে অন্ধকারের ভেতর থেকে আর একটা গভীরতর অন্ধকার যেন আলাদা হয়ে গেল। একটা ছায়া মূর্তি খুব ধীরে, কোনো শব্দ না করে একটা ছায়া মন্দিরের ভেতরে প্রবেশ করল। আমার শরীরের সমস্ত রক্ত ঠান্ডা হয়ে গেল। আমি ফোনটাকে বুকের কাছে চেপে ধরলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ছায়ামূর্তিটা খুব ধীরে ধীরে সেই দেওয়ালটার দিকে এগিয়ে গেল, যেখানে আমার ক্যামেরাটা ফোকাস করা। ছায়ামূর্তিটা দেওয়ালের সামনে এসে দাঁড়ালো। সে কে বা কি? অবশেষে আমি আমার ভূতের মুখোমুখি। আমি ফোনের স্ক্রিনের ওপর ঝুঁকে পড়লাম। প্রতিটি পিক্সেলকে যেন শুষে নিতে চাইছি। আর ঠিক তখনই সেই ছায়ামূর্তিটা তার মুখটা এমনভাবে ঘোরালো যাতে তার মুখের এক পাশে চাঁদের আলো এসে পড়ল। অয়ন থামল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে আমার দিকে তাকিয়ে বলল, আমি যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার সমস্ত শরীর, আমার সব ধারণা যেন এক মুহূর্তে জমে গিয়েছিল। চাঁদের আলোয় যে মুখটা আমি দেখেছিলাম সেটা ছিল রাধুদার। আমার মুখ দিয়ে কথা সরছিল না। রাধুদা? কিন্তু কেন? এই প্রশ্নটাই আমাকে সেদিন তাড়িয়ে বেড়াচ্ছিল। লাইভ ফিডে আমি দেখলাম রাধুদা মন্দিরের সেই ক্ষতিগ্রস্ত দেওয়ালটার সামনে গিয়ে বসলেন। তিনি তার কাঁধের ঝোলা থেকে কিছু একটা বের করে পরম যত্নে দেওয়ালের গায়ে ঘষতে শুরু করলেন। আমার স্পাই ক্যামেরার অত্যন্ত সংবেদনশীল মাইক্রোফোনটা সেই শব্দটা ধরে ফেলল। সেই শব্দ কান্নার মতো করুন, পাথর ঘষার শব্দ, যা আমাকে 3 রাত ধরে তাড়া করে বেরিয়েছে। এ তো কোনো অলৌকিক কান্না নয়।
এ তো একজন মানুষের হাতে তৈরি হওয়া শব্দ। আমার আর নিজেকে ধরে রাখার মতো অবস্থা ছিল না। ভয়ের জায়গায় জন্ম নিয়েছিল এক তীব্র, প্রায় বেদনাদায়ক কৌতূহল। মাথায় তখন একটাই প্রশ্ন, কেন? আমি এক মুহূর্ত ভাবলাম না, গাড়ি স্টার্ট দিলাম। হাইওয়ের ওপর টায়ারের তীব্র শব্দ তুলে আমি আবার সেই মন্দিরের দিকে ছুটে চললাম। মন্দিরের সামনে এসে আমি সজোরে ব্রেক কষলাম। আমার গাড়ির হেডলাইটের তীব্র আলোয় গোটা চত্বরটা দিনের মতো আলোকিত হয়ে উঠল। আলোয় চোখ ধাঁধিয়ে গিয়ে রাধুদা চমকে উঠলেন। তার চোখে ভয় ছিল না, ছিল ধরা পড়ে যাওয়ার লজ্জা আর গভীর বেদনা। আমি গাড়ি থেকে নেমে তার সামনে গিয়ে দাঁড়ালাম। আপনি আপনি কেন করছিলেন এটা? রাধুদা কোনো উত্তর দিলেন না। আমি এগিয়ে গিয়ে দেখলাম তিনি একটি পুরনো ভাঙা পাথরের টুকরো দিয়ে মন্দিরের গায়ে খোদাই করা একটি ভালোবাসার চিহ্ন উমন লাভ পিঙ্কি মোছার চেষ্টা করছিলেন। তার হাতের আঙুলগুলো পাথরে ঘষা লেগে ছড়ে গেছে। বাবা, ওরা যে কি জিনিস নষ্ট করেছে ওরা নিজেরাও জানে না। অবশেষে রাধুদা মুখ খুললেন। তার কণ্ঠস্বর কান্নায় ভেজা। আমার দাদু এই মন্দিরের পূজারী ছিলেন, আমার বাবাও ছিলেন। এই মন্দিরের প্রতিটি পাথর আমাদের পরিবারের সদস্যর মতো। এই যে মূর্তিটা দেখছো, এটা 10ম শতাব্দীর পাল শৈলীর স্থাপত্য। আর তার পাশেই দেখো দেখো কোন হতভাগা নিজের নাম খোদাই করে দিয়ে গেছে। এই পাথরগুলো কথা বলতে পারে না বাবা, কষ্ট হলে ওরা চিৎকারও করতে পারে না। তাই ওদের হয়ে আমাকেই কাঁদতে হয়। কিন্তু এই কাজ তো দিনের বেলাতেও করতে পারতেন। দিনের বেলা চেষ্টা করেছিলাম, কিন্তু লোকে পাগল বলে হাসাহাসি করত। তাই আমি রাতে আসি, যখন শুধু আমি আর আমার এই দেবতারা থাকি। এই ঘষার শব্দটা ভূতের কান্না নয় বাবা, এটা এটা আমার লজ্জা, আমার ব্যর্থতা আর আমার এই পাথরগুলোকে বাঁচানোর একটা মরিয়া চেষ্টা। জানি কোনোদিনও এই দাগগুলো মুছতে পারবো না, কিন্তু চেষ্টাটাও যদি না করি তাহলে যে আমার রাতে আর ঘুম আসবে না। অয়নের কথাগুলো আমার কানে সীসার মতো প্রবেশ করছিল। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। আমি এসেছিলাম ভূতের কান্না রেকর্ড করতে, কিন্তু আমি যার মুখোমুখি হলাম সে কোনো ভূত নয়। সে একজন রক্ষক, একজন একাকী যোদ্ধা। আমার দামি ক্যামেরা, আমার সমস্ত প্রযুক্তি এই একজন সাধারণ মানুষের নিঃশব্দ কান্নার কাছে কত তুচ্ছ, কত অর্থহীন। অয়ন তার গল্পটা শেষ করে আমার দিকে তাকালো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। তারপর কি করলেন? আমি অবশেষে জিজ্ঞাসা করলাম। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি সেই রাতের সমস্ত ফুটেজ ডিলিট করে দিয়েছি। রাধুদার একাকিত্ব কোনো প্রদর্শনীর বস্তু নয়। পরে আমি একটা অন্য ধরনের ব্লগ বানিয়েছিলাম। তাতে কোনো ভয় ছিল না, কোনো উত্তেজনাও ছিল না।
ছিল শুধু মন্দিরের স্থাপত্যের ক্লোজ আপ শট, তার গায়ে খোদাই করা সেই কদর্য লেখাগুলো, আর ব্যাকগ্রাউন্ডে ছিল শুধু রাতের নিস্তব্ধতা। আমি ভিডিওটার নাম দিয়েছিলাম দ্য সাউন্ড অফ সাইলেন্স। ওটা ভাইরাল হয়নি, কিন্তু যারা দেখেছিল তারা ভূতের কথা বলেনি, তারা কথা বলেছিল আমাদের দায়িত্বের। অয়ন তার গাড়ির দরজার দিকে এগোলো। যাওয়ার আগে সে আমার দিকে তাকিয়ে শেষ কথাটা বলল। আমার দেখা ভূতটা ছিল মানুষেরই তৈরি। মানুষের উদাসীনতা, ইতিহাসকে মুছে ফেলার এই নীরবতা, এইটাই সবচেয়ে বড় ভূতের গল্প, বুঝলে? অয়ন চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলাম। তারপর নিজের গাড়িতে গিয়ে বসলাম। অবাক হয়ে দেখলাম চাবি ঘোরাতেই আমার গাড়িটা স্টার্ট নিয়ে নিল। আমি যখন গাড়ি চালিয়ে শহরটার দিকে ফিরছিলাম তখন মন্দিরের দিকে আর তাকালাম না। আমার মনে হচ্ছিল কিছু গল্প শুধু নিজের ভেতরে রাখার জন্য, কিছু কান্না শুধু অনুভব করার জন্য। আমি সেদিন রাতে শুধু একটা ভূতের গল্প শুনিনি, আমি একজন মানুষের তার নিজের আত্মাকে খুঁজে পাওয়ার সাক্ষী হয়েছিলাম। আর এই অনুভূতিটা এই রাতের চেয়েও অনেক বেশি গভীর এবং অন্ধকার। শেষ হলো আবির গুণের লেখা আলিপুর দুয়ারের সেই মন্দির। গল্পটার লাস্টে একটা খুব সুন্দর টুইস্ট ছিল। এই কথাটা কিন্তু আমি ইন্ট্রোতে বলে দিইনি, কারণ বলে দিলেই সবাই অ্যান্টিসিপেট করতো যে কী হতে পারে কী হতে পারে, এই নিয়ে এই দিকে লোকের চিন্তাভাবনাটা চলে যেত। সেইটা কিন্তু আমি করিনি। আমি যার জন্য প্রথমে বলেছিলাম যে এই গল্পটা কী কী শিখায় আমাদের, সেগুলো আমরা দেখলাম, সেগুলো আমরা বুঝলাম। আশা করি আমরা সবাই, স্পেশালি হ্যারিসন রোডের শ্রোতারা, যেন বাকি সমাজের কাছে একটা দৃষ্টান্তমূলক ব্যবহার, একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি, এটাই আমি আশা রাখবো। এইটাই যদি হয় তাহলে এটাই আমাদের এই ভিডিওটা করার একটা রিওয়ার্ড বলা যেতে পারে। তো গল্পটা কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাও। কে কোথার থেকে শুনছো আমাদেরকে জানাও। আমাদের নতুন সিরিজ ঘটনাটা সত্যি, আবার একটা নতুন এপিসোড রেডি করা হচ্ছে। সেটার জন্য তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তাহলে জাস্ট মেল করো submit.221b@gmail.com-এ, দ্যাট ইজ submit.221b@gmail.com। আমাদের একটা বড় অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপের চ্যানেলটায়। যারা যারা সেই আপডেটটা পাওনি তাদেরকে ইমিডিয়েটলি বলবো যে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপের চ্যানেলটা জয়েন করো। যারা ভয় পাচ্ছ যে এটাতে আবার কোনো টাকা পয়সা লাগবে কি না, অ্যাবসলিউটলি নট, ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি। তো তোমরা যাও, ওইখানে আপডেটটা চেক করো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর কি বলি, আজকে আমি কমেন্ট সেকশনে যাচ্ছি না, যেহেতু এই সেকশনটা অনেক আগে রেকর্ড করা হচ্ছে, তাই আমি রিসেন্ট বা কারেন্ট কমেন্টগুলো আমার হাতে পাচ্ছি না। আই এম ভেরি সরি ফর দ্যাট। তা আজকের এপিসোড এখানেই র্যাপ আপ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।